এবং শিবিরকে রাজনীতি নিষিদ্ধ করে, এটা কিন্তু শেখ হাসিনার, এটা নিউ ইয়র্ক টাইমস এটা নিয়ে একটা এডিটোরিয়াল আছে বেশ আগে, যে শেখ হাসিনা একটা কার্ড খেলে, যে এই কার্ডটা হচ্ছে যে একটা সেকুলার ভাব দেখাতে চায়। যদিও শেখ হাসিনা তো অবশ্যই সেকুলার না, সে ভয়াবহ চুক্তি করেছে হেফাজতে ইসলামের সাথে। তো এটা নিয়েও কিন্তু রিপোর্ট হয়েছে যে শেখ হাসিনা সেকুলার চরিত্র নিয়ে সে গিয়ে সবচেয়ে যারা মানে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে গিয়ে শেখ হাসিনা সারেন্ডার করছে, এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার রিপোর্ট। তো এখন যেটা হচ্ছে জামাত শিবিরকে শেখ হাসিনা এবং তারা যারা প্রেসক্রিপশন দেয় আর কি, তারা মনে করেছে যে ওইখানে এইটা খুব ভালো সময়, এটা খুব মোক্ষম সময় যে এদেরকে তাদের রাজনীতি নিষিদ্ধ করলে তারা কি হবে, এরা মিলিটেন্ট হবে। আপনি যখন এটা ইয়ে হবে, তারা মনে করছে আর কি এটা মিলিটেন্ট হবে, তারা গুপ্ত হত্যা চালাবে, অথবা তারা গুপ্ত, তাদের তো আর কোনো এক্সিস্টেন্স নাই, তারা মনে করবে যে না আমাদের তো এখন টিকতে হবে, এই জন্য আমরা তারা, এবং এইটা দেখাবে যে এই দেখো আমরা বলেছিলাম না। এইটাও কিন্তু বুঝে গেছে, এইটাও ইন্টারন্যাশনাল, এটা নিয়ে কিন্তু অনেক মানে সবাই জানে, এবং সবাই এখানে তো ধরেন আমেরিকান, আমি এখানকার কথা বলি বা ব্রিটেনের কথা বলি, আমাদের মানে লোকজন আমেরিকান লোক, বাংলাদেশি অরিজিন আমেরিকান বা বাংলাদেশি অরিজিন ব্রিটিশ, তারা তো মূলধারার সঙ্গে মিশে গিয়েছে। তারা এখানে এক্সিকিউটিভ ব্রাঞ্চে আছে, পার্লামেন্টে আছে, তারা আপনি দেখেন ব্রিটিশ পার্লামেন্টের রূপা হক, আফসানারা কিভাবে, রোশনারা কিভাবে কথা বলতেছে একটা বাদে। ওর বিরুদ্ধে অবশ্যই ইনভেস্টিগেশন শুরু হয়েছে, কিছু চুরি করছে দেখলাম ডেইলি মেইলে, ওই যে শেখ রেহানার মেয়ে। হ্যাঁ, কিন্তু সবাই মোটামুটি তারা মানে কথা বলছে এইটার বিরুদ্ধে, এবং তারা জানে যে এই যে শেখ হাসিনার যে মানে এইগুলো যে করে, এবং তারা এটা অনেক দিনের রিসার্চ। তো এই সমস্ত ছেলেপেলেরা তো দীর্ঘদিন যাবত রিসার্চ মানে এইগুলোর সাথে জড়িত। আমেরিকাতেও আমি দেখেছি অনেক অনেক ছেলেপেলে ভালো ভালো ইউনিভার্সিটি, যারা ইয়েল থেকে পাশ করেছে, হার্ভার্ড থেকে করেছে, তারা এই সঙ্গে মিশে আছে, এবং অনেক কিন্তু এই জামাতের নেতার ছেলেপেলেরাও আছে। আমি তো মানে দেখে এই যে জামাতের কি আমির ছিলেন, তার ছেলে তো একটা ইউনিভার্সিটিতে পড়ায়, তারপরে কি বলে নিজামির ছেলে মতিউর রহমান নিজামি, তারপরে আরো অনেক মীর কাসেম আলী, তারা বিভিন্ন ইয়ের সঙ্গে তারা যুক্ত, কারণ এখানে তারা পড়াশোনা করেছে, এটা দয়াদাক কিনে না, তারা তাদের আইডিওলজি তাদের ইয়ে হইতে পারে, মানে তারা কিন্তু তারা পড়াশোনা করে তারা এখানে মানে ইয়ার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে তারা জড়িত, মানে কাজ করছে, সার্ভিস দিচ্ছে। তো এই বিষয়গুলো তো তারা তাদের মানে তারাও বুঝতে পারছে যে জিনিসগুলো কি হচ্ছে। আমি যেটা বলতে চাই যে এটা হলো এই ফাঁদে শেখ হাসিনা পা দিয়েছে। আমার মনে হয় না যে জামাত শিবির তারা পা দিবে, কিন্তু হাসিনা অলরেডি পা দিয়ে দিয়েছে, এবং পৃথিবী এটা বুঝে গিয়েছে যে শেখ হাসিনা একটার পর একটা শুরু করেছে। প্রথমে বলেছে যে এরা জঙ্গি, তারপরে বলেছে এরা নিজেরা মরেছে, এরপরে বলেছে থার্ড পার্টি, এরপরে বলতেছে জামাত শিবির। মানে এই যে তার যে মানে সব শুরু থেকে ডে ওয়ান থেকে এই পার্টিকুলারে ইস্যু সবকিছুতেই, কিন্তু এই ইস্যুতে সে ডে ওয়ান থেকে কিন্তু উল্টা পথে হাঁটতেছে, এবং তার যে ওই যে মানুষকে দায়ী করা, এটা দায়ী করা, যেরকম সবকিছুর জন্য তারা বিএনপিকে দায়ী করে, তো আবহাওয়ার জন্য নাকি বিএনপিকে দায়ী করে, তো এইরকম তারা ওই দায়ীর মানে দায় চাপানোর জন্য তারা এটা করছে, কিন্তু করে এটা লাভ হচ্ছে না, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া এটা বিশ্লেষণ করছে যে কেন এটা শেখ হাসিনা এইভাবে করছে। এখন হয়তো দেখা যাবে যে এখন ছাত্রলীগ যুবলীগ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে অতীতের মতো, না তা তো শেখ হাসিনা যেমন সবাই হারুন রে নিয়ে আলাপ করতেছে, হারুন তো বিষয় না। হারুন হচ্ছে সে হলো হ্যাঁ শেখ হাসিনার তার ঘাড়ে কয়টা মাথা, শেখ হাসিনা নাকি তাকে সরাসরি ফোন দেয়, শেখ হাসিনার সাথে আইজির সাথে নাকি সরাসরি, মানে অনেক ওসির সাথে তার সরাসরি যোগাযোগ, এবং হারুন তার মধ্যে। এটাও শুনেছি শেখ হাসিনা নাকি বলেছে তাকে, আমি কিন্তু কোট করছি না তাকে, আমি বিপদে ফেলতে চাই না, শেখ হাসিনা তাকে টেলিফোন করে বলেছে, হারুন তুমি তোমার যেটা করার ওইটা করো, তোমার উপরে আমার ভরসা আছে, পোশাকদারীরা আমার জন্য কিছুই করছে না এবং করবে না, মানে পোশাক পুলিশ বাহিনীর উপর সে অনাস্থা জ্ঞাপন করেছে। ফরমেশন কমান্ডারদের একটা মিটিং হয়েছে, মানে জেনারেলদের, যেখানে সেনাপ্রধান এবং ছিলেন, তার যে নিরাপত্তা উপদেষ্টা ওই যে তারেক সিদ্দিকী, অনেক অবশ্য তাকে রয়ের এজেন্ট বলে চিহ্নিত করছে, বাট সে তারেক সিদ্দিকী, তো মানে সরি রয়ের কর্মকর্তা হিসাবে, রয়ের এজেন্ট সে হইতে পারে, বাট সে কর্মকর্তা না। তো সে ওইখানে সে বলেছে যে আমি তখন ওরা কেউ নাকি বলেছে যে আমরা আর্মি গুলি করাটা একটু ইউম্যান বিষয়টি এসছে, যেটা শুনেছি আর কি। শেখ হাসিনা, আমার কাছে কোনো তথ্য নাই, বাট নির্ভরযোগ্য সূত্রে শুনেছি, শেখ হাসিনা বলেছে তোমরা না পারলে আমার কোনো অসুবিধা নাই, আমি অন্য জায়গা থেকে লোক নিয়ে আসবো, এবং দেশ গৃহযুদ্ধ হলেও আমি ছাড়বো না, এরকম তখনকার কথা। এখন আবার তাদের নাকি মানে যেটা শুনেছি এরা তাদের অবস্থান জানিয়ে দিয়েছে,
যে যেহেতু বিশেষ করে অনেক আর্মির ফ্যামিলিরা এখানে আক্রান্ত হয়েছে, অনেকে তাদের কাজিন টাজিন অনেকে, এবং তারা এবং দেখছি যে আরো সামনের দিকে এটা হবে, কারণ কাউকে বাসায় এই সমস্ত কেউ বাসায় থাকার মতো না। এই যে ছাত্র, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সংস্কৃতিসেবী, এই হুজুর, মানে যারা সবাই যারা আসছে তারা তো এই দেশের মানুষ, তারা এটা বলতেছে এটা হয় না, এটা আমরা মানতে পারি না, এটা মানার মতো না। এবং আমি একটু যোগ করি যে গতকাল আমার সঙ্গে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা হচ্ছিল। উনি বলছিলেন যে ভাই দেখেন যে 95% সদস্য কিন্তু এই সরকারের জুলুমের নীতির বিরোধী এবং ভারত বিরোধী, কিন্তু আমাদের হাতে কিছু করার নাই, আমাদের হাতে কোনো অস্ত্রও নাই। ইনফ্যাক্ট মানে সবই এখন তাদের নিয়ন্ত্রণে। তো আমরা ধরেন ইতিমধ্যে আপনি দেখেছেন অনেক সেনা অফিসার কিন্তু ফেসবুকে তাদের প্রোফাইল লাল করেছেন, অনেক সেনা কর্মকর্তার ছেলেমেয়েরা কিন্তু আন্দোলনে অংশ নিয়েছে, এটা আমাকে স্পেসিফিকলি জানিয়েছেন, ডিটেল বললাম না। তো ধরেন ঢালাও ভাবে সেনাবাহিনীকে অভিযুক্ত করার কিছু নাই, এবং সেনাবাহিনী ধরেন 4টা ব্রিগেড নামিয়েছে, বাট আমাদের করছে না সেনাবাহিনীর, মানে এটা কেউ, আমার মনে হয় না যে সেনাবাহিনীকে, মানে কিছু কিছু যারা চিহ্নিত তাদেরকে তো চিহ্নিত করতেই হবে। 4টা ব্রিগেড নামিয়েছে হাসিনা, 4টা ব্রিগেডই হচ্ছে হাসিনার মানে যারা হত্যাযজ্ঞের, আমি ইন্ডিভিজুয়ালের কথা বলছি, নট এজ এ হোল বাহিনী, কতগুলো ইন্ডিভিজুয়াল চরিত্র আছে, তারা অনেকে কিন্তু আপনি যেটা একবার বলছিলেন যে অনেকে এখন এসে মানে সম্পৃক্ততা হওয়ার চেষ্টা করবে, মানে সম্পৃক্ত হবে বলবে। আমি এটা একটু বলে নেই, আমি এটা অ্যাড্রেস করছি, আমি একটু বলে নেই। তো এখন যেটা হচ্ছে সেনাবাহিনীর, অবশ্যই সেনাবাহিনীর তো বাংলাদেশের বাহিনী, বাংলাদেশের মানুষ, তাদের ছেলে সন্তানরা এখন বড় হয়েছে, তারা 2 দিন পরে রিটায়ারমেন্টে যাবে। রিটায়ারমেন্টে গেলে কে তাদের, এই চিফরাই কে তারা জিজ্ঞেস করবে? সে চিফ ছিল, এখন যে সে এই চিফ দেখতেছে না তার আগের চিফের কি অবস্থা হয়েছে, তার আগের চিফ দেখতেছে না তার আগের চিফের কি হয়েছে। এই বেনজির বলছে না যে আমি নাই, এখন তো ক্লিয়ার। এবং শেখ হাসিনার এখন মানে প্রস্থানের জন্য সে মানে নানা ছলচাতুরি তৈরি করতেছে এবং নানা ধরনের আলাপ আলোচনা আছে। এখন আমি এইগুলা কমপ্লিট বলতে চাই না উইদাউট এনি, মানে টু আর্লি টু সে, বাট শি ইজ আউটগোয়িং, মানে সে এখন মানে পলানোর মতো তার অবস্থা। যদিও তার এটা থেকে ভিজিবিলিটি নাই, দেখবেন তার কর্মকর্তারা, আপনি ওই যে ইরাকের তথ্যমন্ত্রী আপনার সাহাফের কথা মনে আছে, যখন আমেরিকা আক্রমণ করে তার হোটেলের পিছনে কিন্তু চলে আসছে আমেরিকান সৈন্য এবং গুলি করতেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ, সে বলতেছে আমরা আমেরিকার একদম শেষ করে ফেলেছি। তো এরকম এই সাহাফের ভূমিকায় বোধহয় শেষ পর্যন্ত নাইমুল ইসলাম খানকে যেতে হয় কিনা আমি ভাবছি আর কি। তার শেষ মুহূর্তে সে গিয়ে, উনি শেখ হাসিনার এক সময় কট্টর সমালোচক, তো শেখ হাসিনাও তো তার কোনো কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্য বোধহয় এখানে নিজেকে সামনে ঢেলে ছেড়ে দিতে, অনেককে সামনে নিয়ে ছেড়ে দিবে। এর মধ্যে হারুন এরকম তো অনেক বাহাদুরি দেখাইছে, অনেক অন্যায় অত্যাচার অনেক কিছু করেছে। এখন তো শেষ পর্যন্ত শেখ হাসিনা কিন্তু জবাই দিতে বিন্দুমাত্র দ্বিধা করেন না, মানে যে কাউকে। জাস্টিস সিনহার বেলায় আমরা দেখেছি কিভাবে, মানে শুরু তো হয়েছে সোহরাওয়ার্দীর বেলায় দেখেছি, তারপরে ওই যে একের পর এক। তো এখন শেখ হাসিনা কিন্তু ড্রাইভিং সিটে নাই, এবং অন্যরা, আমি ক্যাটাগরিক্যালি বলি ভারতের কথা, ভারতের মধ্যেও কিন্তু ভারতের যে সিভিল সোসাইটি, ভারতের যে এখানে কিন্তু একটা জাগরণ আপনি তৈরি হয়েছে। আপনি দেখবেন এই কয়েকটা দিনের আপনি টেলিভিশনের আলোচনা দেখেন, সেখানেও কিন্তু মুভমেন্ট হয়েছে, এবং ছাত্ররা, মানুষ, মানে বিভিন্ন পেশার মানুষরা তারা আন্দোলন করছে যে এই রাইটের প্রতি আমাদের সংহতি প্রকাশ করতেই হবে, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন অধিকার বঞ্চিত। হাসিনা তোমাকে মানি না, এটা ভাবা যায় ভারতের মতো জায়গায় স্লোগান হচ্ছে, মিছিল হচ্ছে। তো সুতরাং এটার একটা সামগ্রিক একটা রূপ আছে, এবং এটা আরো একটু ভিজিবল হবে, মানে ভারতে এবং ভারতের স্টাবলিশমেন্টের একটা অংশ, তারা যারা চাইছে শেখ হাসিনাকে করতে, এখানের মধ্যে একটা চরম ডিভিশন তৈরি হয়েছে। সাবেকগুলো আবার তার পক্ষে, ওই যে সিংলা, বিনা সিকরি, এইরকম কিছু আছে যারা দীর্ঘদিন তারা এইটা মেনটেন করেছে। কিন্তু তার মধ্যে ভারতের রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং রোজ, ওইটার মধ্যেও আছে 2 ধরনের আলোচনা, তারা 2 ধরনের ব্যবস্থা দিয়ে তারা নিচ্ছে। তো এখন কারণ তারা তো তাদের সব মানে তারা লস করেছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, শ্রীলঙ্কা, কিন্তু এখন ভারত শেষ পর্যন্ত তারা চাইছে যে এখানে এই যে সব যদি আমাদের হারা হয়ে যায়, তাহলে যারা মানে যে সমস্ত সংস্কৃতি সেবী টেবি যারা আছেন তাদের লোকজন অন্তত যাতে শেষ মুহূর্তে যাতে ভারতের একটা সে থাকে শেখ হাসিনা পলানোর পরেও, এই ধরনের একটা হয়তো তাদের একটা চেষ্টা আছে আর কি তাদের। এবং মশিক ভাই, আমার সাথে আমি যতটুকু যুক্ত আছি, অনেকের সাথে যতটুকু যোগাযোগ হয় ভারতের, অনেকে বলছেন যে এতটা অজনপ্রিয় এবং এতটা মানে
খুনি চরিত্র প্রকাশিত হওয়ার পরে ভারত যদি এখন হাসিনাকে ব্যাকআপ করে, ভারতের জন্যই লজ্জাকর হবে। মানে ভারত না, আমি ভারতকে বলতে চাই, আমি বলবো মোদি, প্রাইম মিনিস্টার মোদি। হ্যাঁ, মানে মোদি সরকারের জন্য এটা খুব ইয়ে হয়ে দাঁড়াবে, মানে কাল হয়ে মোদির বিরোধিতা এবং ভারত বিরোধিতা এক জিনিস নয়। মোদি একটা কর্তৃত্ববাদের, একটা হিন্দুত্ববাদের, এবং ভারতকে কিভাবে নিগৃহ এইটা, এবং এটাও আমি অ্যাড্রেস করতে গিয়ে কি পরিমাণ নাজেহাল হইতে হয়েছে আপনি দেখছেন নিশ্চয়ই। অর্ণব গোস্বামী সব রাইট উইং মিডিয়া এবং আমাকে টপ লিস্টে রেখেছে ওইখানে। আই ডোন্ট কেয়ার ইভেন। তো বিষয়টা হলো কিন্তু কাউকে না কাউকে বলতে হবে, এবং তাদের এই বিষয়টাগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করেছি। কংগ্রেসের যখন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেছে, কই তাদের তো পিটিআই হিন্দু ছিল, কেউ তো জিজ্ঞেস করেনি, আমাদের জিজ্ঞেস করতে হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে যখন অ্যারেস্ট করা হয়েছে তখন আমাদেরকে জিজ্ঞেস করতে হয়েছে। এই মুসলমানকে, 20 কোটি মুসলমানকে যেভাবে ভারতকে, এটা আমাদের মনে রাখতে হবে যে একটা বৃহৎ নিগৃহীত মুসলমানের বাস হচ্ছে ভারতে। আমরা ভারতের জিওগ্রাফিটা আমরা চেঞ্জ করতে পারছি না, পারবো না। সুতরাং এই ভারতের এই যে শেষদারত অবস্থায় পুলিশ যেভাবে লাথি মেরেছে, তো এইগুলো তো আমাদের অ্যাড্রেস করতে হয়েছে। এবং যে কথার কারণে ইউএস অ্যাম্বাসেডর ইন নিউ দিল্লিকে সামন করেছে ভারত, এই আমার প্রশ্ন এবং উত্তরের কারণে, এটা দেখেছেন অনেক দূর গড়িয়েছে। তো এখন বিষয়টা এই জিনিসগুলো তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। মানে যেখানে শোষণ, যেখানে নিপীড়ন, যেখানে নির্যাতন, এটা তো বলতেই হবে, নো ম্যাটার হোয়াট, নোবডি ক্যান পারচেজ আস। তো এই জন্য আমাদের কমিটমেন্ট সেই জায়গায়, আমাদের ইন্টিগ্রিটির জায়গাটা সেইখানে, এবং যেখানে আমরা এটাকে কমফোর্ট ফিল করি। এবং আমি গতকাল ভারতের একটা টেলিভিশন চ্যানেলে দেখছিলাম যে রায়ের বাজার যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ওটার একটা কর্নারে তারা মোট 36টা লাশ দাফন করেছে বেওয়ারিশ হিসেবে। এবং রিপোর্টার যে বলছিলেন তার বিবরণটা খুবই মর্মান্তিক ছিল। তিনি বলছিলেন যে তাদের সূত্র বলছে যে এক একটা কবরে 2-3 জন করেও তাদের মাটি চাপা দিয়েছে। তো এটা আপনি বাংলাদেশের কোনো মিডিয়ায় কিন্তু পাবেন না, মানে কোথাও পাবেন না। খুবই ভয়ঙ্কর অবস্থা। অর্থাৎ মানে এগুলো বলতে গেলে আসলে খুবই ইমোশনাল হয়ে যেতে হয়। হ্যাঁ, এই যে ছাত্র, এবং বিশেষ করে আমি আমাদের পেশার কথা বলতে চাই, আমাদের 3 জন সাংবাদিক কিন্তু আমাদের জানা মতে তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা গুলিতে মারা গেছে। আমাদের সিলেটের এক ফটো সাংবাদিক, সে মাত্র তার বিয়ে করেছে, মানে 20-21 বছর বয়স হবে, লন্ডনে যাবে, ব্রিটিশ একটা বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছে। এই যে ঢাকা টাইমসের এই সাংবাদিক যে মারা গেল, এবং অনেকে কিন্তু তারা অ্যাবডাক্ট করেছে, গুম করে নিয়ে গিয়েছে, কেউ জানে না কোথায়। এর মধ্যে সাইদ খান যে আপনার মিরর এশিয়াতে কাজ করে, একসময় সে আমাদের জাস্ট নিউজে কাজ করতো, অনেক আগে সে চিফ রিপোর্টারও ছিল। তো এইরকম এখন যে ওই ITN এর কাজ করে অপু, ও আমাদের চিফ রিপোর্টার ছিল। দেখছি এখন দেখি মাঝে মাঝে চাপে পড়ে বোধহয় রিপোর্ট করে, এবং সে ভুলে যায় যে সে যে প্রতিষ্ঠানে কাজ করেছে সেই প্রতিষ্ঠানের এডিটর আমি, কিন্তু রিপোর্ট করার সময় বলে যে খালেদা জিয়ার সাবেক। তো আমি বুঝতে পারি তার সীমাবদ্ধতা, আমি তাকে বিপদে ফেলতে চাই না।